আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি নাহিদ জামান শোভা। শুরুতেই পানির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কলকাতা ও আসামে ৩ বাংলাদেশি সহ ৬ জঙ্গি আটক। পরিবার নিতে না চাইলে নিহত বাকি জঙ্গিদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আরেকটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে সার্চ কমিটির কথা বলছে সরকার। অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি। ইউনেস্কোর প্রতিবেদন রামপাল বিরোধী দ্বারা প্রভাবিত। অভিমত আওয়ামী লীগের। প্রকল্পটি বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন। টঙ্গীর ট্যাম্পাকো কারখানা থেকে আরও ৩ শ্রমিকের কঙ্কাল উদ্ধার। এনে মৃত এখন ৩৯, নিখোঁজ ৬ জন। মালিকের ব্যাংক হিসেব জব্দের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন পানির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। ভারতের কলকাতা এবং আসাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৬ সদস্যকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের ৩ জনই বাংলাদেশের নাগরিক। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার বিশাল জর্জ জানিয়েছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে দুর্গাপূজার সময় নাশকতার পরিকল্পনা করছিল জঙ্গিরা। আটক ৬ জঙ্গির মধ্যে ৪ জন ২০১৪ সালে খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত। এরা হচ্ছে আনোয়ার হোসেন ফারুক, ইউসুফ শেখ, শহীদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, আবুল কালাম এবং জাহিদুল ইসলাম। এই ৬ জনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়। শুধু ইউসুফের জন্যই ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে কুচবিহার, উত্তর ২৪ পরগনা এবং আসামের বিভিন্ন এলাকা থেকে রবি এবং সোমবার তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খাগড়াগড়ে বিস্ফোরণের পরপরই দক্ষিণ এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছিল ওই ৬ জঙ্গি। পরিবার নিতে না চাইলে নিহত বাকি জঙ্গিদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি জানান, গুলশান হামলার ঘটনায় নিহত ৬ জনের লাশ পরিবার নিতে চায়নি বলেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ঢাকা মেডিকেলের হিমঘরে বর্তমানে ১৩ জঙ্গির মরদেহ আছে জানিয়ে তিনি বলেছেন, সেগুলোর ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রিত বলেও দাবি করেছেন তিনি। সীমান্ত হত্যাকাণ্ড সরকার নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, এই বিষয়ে বিডিআর এবং বিএসএফ সব সময় আলোচনা করছেন। ঘৃণার থেকে, সেই ক্ষোভের থেকেই, সেই অভিমানের থেকেই কেউ তাদের আত্মীয় বলে পরিচয়ও দিচ্ছে না এবং এই সমস্ত ডেড বডিগুলো নিয়েও যাচ্ছে না। যখন দেখলাম কেউ আসছে না, তখন আমরা ক্রমান্বয়ে শুরু করছি আঞ্জুমানাকে। আমরা প্রথম যে কটে দিয়েছি, পরবর্তীগুলো এইভাবেই আমরা তাদের ব্যবস্থা নেব। বর্ডার কিলিং বন্ধ করার জন্য সেটা নিয়ে আমাদের আলোচনার মাধ্যমে সেটা সাব্যস্ত হয় এবং এটাকে আমরা নিরুৎসাহিত করছি। ইউনেস্কোর প্রতিবেদন রামপাল বিরোধী আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ধানমন্ডি কার্যালয়ে প্রচার এবং প্রকাশনা উপপরিষদের সভা শেষে এ মন্তব্য করেন তিনি। সাবেক পরিবেশ এবং বন মন্ত্রী বলেছেন, ড্রেজিং করলে নদী ধ্বংস হয়ে যায়, এমন মন্তব্য হাস্যকর। তিনি জানান, সরকারের জবাবেই এই প্রকল্পের বাস্তব চিত্র উঠে আসবে। নিরাপত্তা নিশ্চিত করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে বলেও আশ্বস্ত করেছেন ডক্টর হাসান মাহমুদ। দেশের রাজনীতি স্বাভাবিক পরিবেশ নেই, বিএনপির এমন অভিযোগ দুঃখজনক বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তার দাবি, দেশে গণতান্ত্রিক চর্চা হচ্ছে। আগুন সন্ত্রাসের পথে না গিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। তাদের দ্বারা প্রভাবিত আমি আশা করি এবং বিশ্বাস করি সমস্ত নিরাপত্তা বিধান করেই পরিবেশের যাতে সামান্যতম ক্ষতি না হয়, সেই নিরাপত্তা বিধান করেই এই বিদ্যুৎ কেন্দ্র যে স্থাপিত হবে সেটিতে তারা আশ্বস্ত হবে সরকারের জবাব পাওয়ার পর। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক নেতারা বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে জীববৈচিত্র্য এবং সুন্দরবনের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে। প্রকল্প নির্মাণের ফলে যে পরিমাণ তেল, সালফার এবং নাইট্রোজেন নিঃসরণ হবে তা সুন্দরবনের নদী এবং খালকে দূষিত করবে। এই প্রকল্পটি দেশের অন্য কোনো অঞ্চলে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় স্বার্থের কারণে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি বাতিল করা দরকার বলেও মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে একাট্টা হয়েছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে গোটা জাতিকে একাট্টা করতে সরকার সফল হয়েছেন। এবং সেখানে যারা আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন। জনসাধারণ সবাই একত্রে হয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে, সেই জন্যই আমরা আমাদের গোয়েন্দাকে সহযোগিতা করছে। আমরা সেই জন্যই মনে করি বাংলাদেশ আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এই জঙ্গিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। টঙ্গী ট্যাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও ৩ শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে, নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। বেলা 11:30টার দিকে এই 3টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। উদ্ধার তৎপরতায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ইট, রড সহ অন্যান্য সরঞ্জাম ড্রাম, ট্রাক দিয়ে সরানো হচ্ছে। ভবনের ভেতরে থাকা রাসায়নিকের বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছেন ফায়ার সার্ভিস। ট্যাম্পাকো দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা 6 লাশ এবং নিখোঁজদের শনাক্ত করতে রাজধানীর মালিবাগে সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে নিখোঁজদের স্বজনরা তাদের লালা এবং রক্ত দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় অন্তত 3 মাস সময় লাগবে বলে জানা যায়। 10 সেপ্টেম্বর শনিবার টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণে আগুন লেগে 4টি ভবনের 3টি ধসে যায়। এ ঘটনায় আহত 34 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় মালিকের ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে শ্রমিকদের বেতন এবং ক্ষতিপূরণের জন্য ব্যাংক থেকে অর্থ তোলা যাবে বলে জানিয়েছে আদালত। সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেন। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল দিয়েছে হাইকোর্ট। ট্যাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসেব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে 19 সেপ্টেম্বর রিট আবেদন করে 3টি সংগঠন। গত 10 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 39 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বলেছেন যে ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে শ্রমিকদের যে সমস্ত পাওনা থাকে ক্ষতিপূরণ সহ ক্ষতিপূরণ, বেতন এবং অন্যান্য আরও কোনো শ্রমিকদের যদি পাওনা থাকে ওই পাওনা ওই অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা যাবে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ক্ষমতাকে দীর্ঘায়িত করার অংশ হিসেবে আরেকটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে সার্চ কমিটি গঠনের কথা বলছেন সরকার। অতীতে ক্ষমতায় ছিল এমন দলগুলোর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন দরকার বলে মত দিয়েছেন বিএনপি নেতারা। ঢাকা জেলা বিএনপির মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বক্তব্যে বিরোধী মতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের অভিযোগ করেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটির বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যিনি সার্চ কমিটি করবেন তিনি নির্বাচন কমিশন করবেন, এগুলো একটা ফর্মালিটিস দেখানো আর কি, যে রাষ্ট্রপতি সার্চ কমিটি করলো, তা আবার সার্চ কমিটি একটা করলো, কিন্তু আমরা ঘুরে ফিরে দেখবো যে সবই কিন্তু ওই 5ই জানুয়ারির চেয়ে আরও নিকৃষ্টতম আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারের মেয়াদ আরও বৃদ্ধি করার একটা মহোৎসব চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে মুক্তিযোদ্ধা দল। সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে দলের মধ্যে আরও গণতন্ত্র চর্চার তাগিদ দেন বিশিষ্টজনেরা। অনুগ্রহ করে রাত্রি 12টা পর্যন্ত অফিস করা বন্ধ করে দিয়ে উনি সন্ধ্যা 6টার থেকে দিন রাত বিকাল রাত 10টা পর্যন্ত অফিস করুন, আর প্রতিদিন কর্মীদের সাথে উনার বাড়িতে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দেখা করেন। দেখেন দেশে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত আছে, উনার জন্য সুন্দর ভবিষ্যৎ আছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সম্পদ বাজেয়াপ্তের সমালোচনা করেন বিএনপি নেতারা। সাদেক হোসেন খোকা, তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আদালতের রায় আমরা সবসময় মাথা পেতে নেই,
কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার একটা আপিল করার সুযোগ থাকবে না। এদিকে প্রখ্যাত সাংবাদিক মরহুম আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ অভিযোগ করেন, গতবার সরকারের অনুগতদের দিয়ে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়। এবারও তা করলে সংকট নিরসন হবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সব দলের মতামতকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সংসদ অধিবেশনে যোগ দিতে তার আইনজীবী জামিনের আবেদন করলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। 18 সেপ্টেম্বর এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। 2013 সালের 18 জানুয়ারি কলেজ পাড়ার বাসার সামনে থেকে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। চলতি বছরের 3 ফেব্রুয়ারি এমপি রানা এবং তার 3 ভাই সহ 14 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। বুবলি সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র নায়িকা, তাও আবার কিং খান খ্যাত নায়ক শাকিব খানের নায়িকা। প্রথম ছবি বসগিরিতেই বাজিমাত করেছেন এই অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ছবি বসগিরি এবং শুটার ইতিমধ্যে দর্শক নন্দিত হয়েছে। শাকিব খানও জানিয়েছেন বুবলিকে নিয়ে তার মূল্যায়নের কথা। শবনম বুবলি সংবাদ উপস্থাপক থেকে চলচ্চিত্রের নায়িকা, সবকিছুই যেন স্বপ্নের মতো, অনেকটা না চাইতেই সব পেয়ে যাওয়ার মতো। প্রথম ছবিতে অভিনয় করেই জয় করে নিয়েছেন দর্শক হৃদয়, হয়েছেন খবরের শিরোনামও। আর তাই বাংলা ভিশনকে জানালেন তার তারকা হয়ে যাওয়ার গল্প। আমি এতটাই লাকি যে অনেক কিছু না চাইতেই পেয়ে গেছি। নিউজ প্রেজেন্টেশন থেকে কেউ অ্যাক্টিং এসছে প্রথম, 2টা মুভি দিয়ে অভিষেক হয়েছে ঈদের মতো একটা বড় উৎসবে প্রথম। আর প্রথম মুভি দুটোতেই আমি আমাদের বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, সেটা হচ্ছে শাকিব খান, ওনাকে আমি পেয়েছি আমার কো অ্যাক্টর হিসেবে। সো সব কিছু মিলে আসলে আমি বলবো যে আমি ফ্লাইং। প্রথম ছবিতেই সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন বুবলি। আর শাকিব খানও জানালেন বুবলির অভিনয় নিয়ে তার মূল্যায়ন। বুবলি আপাতত অলরেডি সুপারস্টার। 2টো ছবি হচ্ছে ব্যবসা সফল, 2টো ছবি সুপারহিট। নিউজের যে প্রেজেন্টেশন ছিল, সুন্দর করে কথা বলার যে বিষয়গুলো ছিল, তো সেটা দেখেই কিন্তু সবাই আকৃষ্ট হয়েছে এবং সেটা দেখেই কিন্তু সবাই নিয়েছে। আপনাদের এই বাংলা ভিশনের কল্যাণেই কিন্তু ম্যাডামকে পাওয়া। সো বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাই। শুরুটা অনেক সুন্দর করে হয়েছে, সো আমি চাই যে ওই ধারাবাহিকতাটা বজায় রাখতে। ইটস নট নেসেসারিলি যে মানে কিছু গণ্ডির মধ্যে থাকা তা না, আমি সবার সাথে কাজ করতে আগ্রহী। আধুনিক চলচ্চিত্র, সুন্দর পরিবেশ ও ভালো কাজের সাথে যুক্ত থেকে আগামীতেও চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার আশা করেছেন বুবলি ও শাকিব খান। আমাদের জুটিটা যেহেতু সবার ভালো লেগেছে, সো অনেক প্রযোজক, অনেক পরিচালক আগ্রহী হচ্ছে কাজ করতে। সো ডেফিনেটলি তারা ভালো গল্প নিয়ে আসছে। ইনফ্যাক্ট অন্যান্য হিরোদের সাথেও অনেকে বলছে। সো কাজের পরিধি যদি বা কাজের পরিবেশটা যদি সুন্দর হয়, গল্প যদি ভালো থাকে, অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হয়, ডেফিনেটলি কন্টিনিউ করতে চাই। আমি আমার দর্শকদের কিছু ভালো কাজ, কিছু সুস্থ ধারার মানসম্পন্ন কিছু কাজ উপহার দিতে চাই। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের বড় ইন্ডাস্ট্রিটা এগিয়ে গেছে, টপ চার্টে থাকে তারা, ইনশাআল্লাহ আমরাও একদিন এই টপ চার্টেই থাকব। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিনেমিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকবে। দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা ফরিদপুরের শিশু গালিবাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। সার্বজনীন শারদীয় দুর্গাপূজার জন্য রাজধানীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। বাবা মায়ের কোলে আর ফেরা হলো না, মৃত ভেবে দাফনের আগে কেঁদে ওঠা ফরিদপুরে জন্ম নেয়া অপরিণত শিশু গালিবা হায়াতের। শত চেষ্টার পরও বাঁচানো গেল না গতরাত মৃত ঘোষণা করা এই শিশুটিকে। তবে এই শোকের মধ্যেও শিশুটির পরিবার সন্তুষ্ট ডাক্তারদের সেবায়। এরই মধ্যে ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে শিশু গালিবার মৃতদেহ। বাদ আসর নামাজি জানাজা শেষে দাফন করা হয় ফরিদপুরের আলিমপুর গোরস্থানে। গেল বুধবার ফরিদপুরের স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক শিশু গালিবাকে মৃত ঘোষণা করেন। দাফনের আগ মুহূর্তে হঠাৎ নড়চড়ে ওঠে শিশুটি। এই নিয়ে শুরু হয় তোলপাড়। আর শনিবার বিকালে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশের উদ্যোগে ফরিদপুর থেকে হেলিকপ্টারে আনা হয় তাকে, দেওয়া হয় চিকিৎসা। চিকিৎসক জানান প্রায় ৩০ ঘন্টা লাইফ সাপোর্টে রাখা হয় শিশুটিকে। অতিরিক্ত রক্তক্ষরণ ও হৃৎপিণ্ড পরিপূর্ণ না হয় বাঁচানো সম্ভব হয়নি তাকে। সে বাচ্চাটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের চেয়েও কিন্তু সে অনেক বেশি ঘন্টা সে ফাইট করেছে। আমরা মনে করেছিলাম হয়তো ৫-৬ ঘন্টার বেশি ও সার্ভাইভ করবে না, কারণ ওর যা কন্ডিশন আমরা পেয়েছিলাম। ওর একটা তো প্রিম্যাচিউর ছিল, ওর কোনো অর্গান ম্যাচিউর করেনি, ওর লাঞ্চটা চুপসানো ছিল, হ্যাঁ লাঞ্চটা বেলুনের মতো ফোরফোরা থাকা লাগবে। ওটাকে আমরা লাইফ সাপোর্ট দিয়ে ওটাকে ইনফ্লেট করা হয়েছে। অক্সিজেনটাকে আমরা 100% অক্সিজেন দিয়েছি। ইনফেকশন প্রচুর, ওর কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছিল। এদিকে ফরিদপুরে গালিবাকে মৃত ঘোষণাকারী ডাক্তারের বিরুদ্ধেও আর অভিযোগ করতে রাজি নন পরিবারের কেউ। যে কোনো ডাক্তার যেন তার দায়িত্ব অবহেলা না করে, প্রত্যেকটা নাগরিক যেন চিকিৎসা ক্ষেত্রে সুব্যবস্থা পায়, এটাই আমার আশা। আর কোনো ব্যবস্থা আপাতত আমাদের নেওয়ার ইচ্ছা নাই। তবে সব নাগরিক যেন সঠিক চিকিৎসা পান, এই দাবি জানিয়েছেন শিশুটির চাচা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীতে সেতুর দাবিতে প্রধানমন্ত্রীকে লেখা শিশু শীর্ষেন্দুর চিঠির জবাবে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই প্রতিশ্রুতির চিঠি শীর্ষেন্দুর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ স্কুলে আনুষ্ঠানিকভাবে শীর্ষেন্দুর কাছে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক AKM শামীমুল হক সিদ্দিকী। এ সময় তিনি বলেন, এই সম্মান শীর্ষেন্দুর একার নয়, তার স্কুল এবং গোটা পটুয়াখালীবাসীর। শীর্ষেন্দু বিশ্বাস পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। মা শিলা রানী সন্নামত জেলা সমবায় অফিসের কম্পিউটার অপারেটর এবং বাবা বিশ্বজিৎ বিশ্বাস এনজিও কর্মী। তার স্থায়ী বাস ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছয়ানি গ্রামে। 2008 সালে বাবা মায়ের সঙ্গে পটুয়াখালী আসে শীর্ষেন্দু। ছুটিতে ঝালকাঠিতে যাবার পথে পার হতে হয় পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদী। বর্ষার দিনে প্রমত্তা পায়রা থাকে অশান্ত। ছোট ট্রলারে এই নদী পার হতে হয় ঝুঁকি নিয়ে। এখানে একটি সেতু হলে দুর্ভোগ দূর হতো, এমন চিন্তা থেকে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি লিখে শীর্ষেন্দু। 15 আগস্ট লেখা চিঠিটি ডাকযোগে পাঠানো হয়। প্রধানমন্ত্রী পেয়ে জবাবসহ স্কুলের ঠিকানায় ফিরতি চিঠিতে শীর্ষেন্দুকে পায়রা নদীতে সেতু নির্মাণের ব্যাপারে আশ্বস্ত করেন। ওই চিঠি পটুয়াখালী এসে পৌঁছায় 20 সেপ্টেম্বর। এদিকে পটুয়াখালীর ৪র্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দুকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পটুয়াখালীর পায়রা নদীর ওপর সেতু তৈরির প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। দুপুরে মিরপুরে গাবতলী সিন্নিটেক সড়ক উদ্বোধন করে সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। এজন্য বিভিন্ন স্থানে সড়ক এবং সেতু নির্মাণ করা হচ্ছে। গাবতলী সিন্নিটেক সড়ক রাজধানীতে যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি, কারণ এতে গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে সরাসরি উত্তরায় যেতে পারবেন যাত্রীরা। যানজট নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করার কথাও জানিয়েছেন মন্ত্রী। আগামী 7 অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। এই দিনে মাতৃরূপে পূজা মণ্ডপে ঠাঁই নেবেন দেবী দুর্গা। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন শাস্ত্রীয় রীতি অনুসরণ করে মূর্তি করতে। নিরুত্তাপ শান্ত প্রকৃতি, গাঢ় নীল আকাশ আর শুভ্র কাশফুল জানান দেয় বর্ষা শেষে এসেছে ঋতুরানী শরৎ। নির্মল শরতের প্রকৃতিতে রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, কাশফুল আর ঢাকের তালে দেবী দুর্গা আবার আসছেন। সব অমঙ্গলকে দূর করে পৃথিবীকে শস্য ভাণ্ডারে ভরিয়ে দিতে ধরণীতে আসবেন দুর্গতি নাশিনী এই দেবী। দেবীকে মাতৃরূপে শ্রদ্ধা জানাতে তার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা।
প্রতিমাগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। রাজধানীতে দেবীর মূর্তিতে এখনও রং তুলির আঁচড় দেওয়া হয়নি। হৃদয়ে দেবীর সৌম্যরূপ ধারণ করে মাটির প্রতিমা গড়ে যাচ্ছেন তারা। অল্প কয়েকদিনের মধ্যেই মাটির মূর্তি থেকে দেবীর রূপ দেওয়া হবে। যত সুন্দর করা যায়, আমার মনের চেয়েও যেন আরও আকর্ষণীয় হয়, যাতে আমি মনটাকে ওখানে ডাইভার্ট করে আমি ঈশ্বরের অভিমুখী হতে পারি। কাজ শেষ করতে হয়তো কষ্ট হবে, কিন্তু দিতে তো হবেই, পূজার দিন দিতে হবে। পুরান ঢাকায় পূজার সামগ্রী বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। দেবীর অলংকার, শাড়ি, 10 হাতের অস্ত্র, মালার মুকুট তৈরি হচ্ছে নিপুণ হাতে। প্রতিমা তৈরি করার পরে যে প্রতিমা সাজায়, যে সাজ, সেই সাজের কাজ আমরা করতেছি। মার পুজোর শাড়ি সেট, তারপর সাজ যা যা লাগে, অস্ত্র, তারপরে এবার এই সময় তো আরও ভালো বিক্রি হচ্ছে। সুন্দর গর্জিয়াস শাড়ি একটা দেখতেছি, যাতে আমরা আমাদের মাকে পরাতে পারি। উৎসবপ্রিয় বাঙালির কাছে শারদীয় দুর্গোৎসব প্রতি বছর সম্প্রীতি আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে আসে। এবার রাজধানীতে 226টি মণ্ডপে পূজা হবে। সারা দেশে পূজা হবে 29,395টি। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। ভূমি বিরোধ নিষ্পত্তি ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের 45 দিনের মধ্যে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। বিষয়টিকে পাহাড়িরা স্বাগত জানালেও বাঙালি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গত 8 সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। বিজ্ঞপ্তিতে সংক্ষুব্ধ ব্যক্তিদের ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের 9 ধারা বলে আবেদন করতে বলা হয়েছে। ভূমি কমিশনের গণবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছে পাহাড়িরা। মহতি উদ্যোগকে আমরা আদিবাসী এবং পাহাড়ি জনগণ থেকে স্বাগতম জানাই। আইন বড় কথা নয়, সরকারের আন্তরিকতা থাকলে ভূমি বিরোধ নিষ্পত্তি অবশ্যই হবে বলে আমি মনে করি। তবে বাঙালিরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। আর এই কমিশন দ্বারা বিচার আমাদের জন্য হবে না, শুভ হবে না, যেহেতু আমাদের প্রতিনিধিত্ব নাই। এই আইনের ফলেই তো বাঙালিদেরকে উচ্ছেদের একটা নীল নকশা তৈরি করছে, আর সেটা পার্বত্য ভূমি কমিশনের যে চেয়ারম্যান উনিও হয়তো এটাতে জড়িত থাকতে পারে, আমরা যেটা আশঙ্কা করছি। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির আলোকে গঠিত হয় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। গত আগস্টে এ সংক্রান্ত আইন সংশোধন করে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতা খর্ব করা হয়। সংশোধনী আইনটি পাশের পর ক্ষুব্ধ স্থানীয় বাঙালি সংগঠনগুলো হরতাল সহ নানা কর্মসূচি করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া একে দেখছেন কালো আইন হিসেবে। তবে ভূমি সমস্যার সমাধানে আশাবাদী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী। আমি আশাবাদী যে এই ভূমি কমিশনের মাধ্যমে পার্বত্য বহুদিনের পুঞ্জীবিত যে সমস্যা, ভূমি সমস্যা অচিরের সমাধান হবে। এই পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে পাহাড়ের মানুষের চোখে ধুলা দিচ্ছে এই সরকার। এই পার্বত্য কমিশন ভূমি কমিশন আইন দিয়ে কোনোভাবে পাহাড়িদের উপকার করা সম্ভব নয় এবং বাঙালিদের উপকার করা সম্ভব নয়। এর আগেও কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নিয়েছিল। গত মেয়াদেও 4,408টি আবেদন কমিশনে জমা হয়েছিল। চলমান বিরোধের মুখে ভূমি কমিশনের 5ম চেয়ারম্যান কতটা সফল হবেন সেটাই এখন দেখার বিষয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আজ প্রথমবারের মতো সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং হিলারি। রৌপ্য জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ কাবাডিতে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ। আহমেদাবাদে 7 অক্টোবর থেকে শুরু হবে 12 জাতির এই বিশ্বকাপ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 9টায় এবং বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 7টায় শুরু হবে এই বিতর্ক। নিউ ইয়র্কের হফস্টার ইউনিভার্সিটিতে আয়োজিত বিতর্কটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেখবে অন্তত 10 কোটি দর্শক বলে ধারণা করা হচ্ছে। দিক নির্দেশনা, নিরাপত্তা এবং সমৃদ্ধি এই 3 বিষয়ই বিতর্কের মূল আলোচ্য। বিশ্লেষকদের মতে নির্বাচনে জয়লাভে এই বিতর্ক কমই প্রভাব ফেলবে। তবে কোনো প্রার্থীর বেফাঁস বিতর্কিত মন্তব্য জনসমর্থন কমা বা নির্বাচনে হারার জন্য যথেষ্ট। হিলারি নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে এই বিতর্কে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন হিলারি। তবে বিতর্কের মডারেটর এনবিসি টেলিভিশনের লেস্টার হল্টকে নিয়ে উদ্বিগ্ন তারা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কলকাতা ও আসামে 3 বাংলাদেশি সহ 6 জঙ্গি আটক। পরিবার নিতে না চাইলে নিহত বাকি জঙ্গিদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আরেকটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে সার্চ কমিটির কথা বলছে সরকার। অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি। ইউনেস্কোর প্রতিবেদন রামপাল বিরোধী দ্বারা প্রভাবিত অভিমত আওয়ামী লীগের। প্রকল্পটি বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন। টঙ্গী টাম্পাকো কারখানা থেকে আরও 3 শ্রমিকের কঙ্কাল উদ্ধার। এনে মৃত এখন 39, নিখোঁজ 6 জন। মালিকের ব্যাংক হিসেব জব্দের নির্দেশ হাইকোর্টের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এখন সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।